একজন ক্ষুদ্র উদ্যোক্তা বহু স্বপ্ন নিয়ে তার উদ্যোগের পেছনে সময়, শ্রম, টাকা বিনিয়োগ করেন। তিনি চান সফল হতে, কিন্তু সবসময় কি পারেন? না পারলে কেন পারেন না? শুধু কি উদ্যোক্তাদেরই সমস্যা, নাকি সিস্টেমেও রয়েছে কোনো গলদ? এসব প্রশ্নের উত্তর খুঁজব আজ। দেশ এবং দেশের অর্থনীতির হালচাল নিয়ে আলোচনা অনুষ্ঠান চলতি হওয়ার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আজ আমরা আলোচনা করব উৎপাদন থেকে বাজার, বাধা এবং উত্তরণের উপায়। আর এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে হাজির রয়েছেন জিয়া আশরাফ, প্রতিষ্ঠাতা চালডাল.com, রয়েছেন বিশিষ্ট ব্যাংকার সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আমার এই প্রশ্নটা আপনাদের দুজনের কাছেই। একজন ক্ষুদ্র উদ্যোক্তার জন্য সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্ন কোনটা? উৎপাদন করতে না পারা, নাকি উৎপাদিত পণ্য বাজারে না আনতে পারা? না, আমার কাছে মনে হয় ডেফিনেটলি অবশ্য উৎপাদন যে করেন তার জন্য বাজার করা যেমন ইম্পর্টেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট করা ইম্পর্টেন্ট, বাট আমার কাছে মনে হয় বাজারজাতটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল কাজ। কেন আপনি হয়তো একটা প্রোডাক্ট উৎপাদন করলে তো হবে না, বাজারজাত করতে না পারেন তাহলে কিন্তু আপনার কী হবে? আপনি আলটিমেটলি আপনার ওয়ার্কিং ক্যাপিটাল শর্ট পড়বে, আপনি ডিফল্ট করবেন, আপনার আরও অনেক ধরনের সমস্যার সৃষ্টি হবে। আবার ওখানে যদি প্রোডাক্ট যদি না করতে পারেন তাহলে কী হবে? আপনার ডিমান্ড আছে, আপনি করতে পারছেন না, তাতে করে হচ্ছে কি আপনি আস্তে আস্তে আপনার বাজারে আপনার প্রেজেন্স থাকছে না। আপনি হয়তো একসময় করতে পারতেন কিন্তু এখন প্রোডাক্টটা করতে পারছেন না। সেই জন্য আসলে দুটাই ইম্পর্টেন্ট, বাট আমার কাছে মনে হয় যে আপনি প্রোডাক্ট বানিয়ে ফেললেন কিন্তু এরপরে আপনি যদি মার্কেট না করতে পারেন সেটা হচ্ছে মূল সমস্যা। ওখানে আমাদের যে এসএমইগুলো, যে কথা যদি বলি কটেজ, মাইক্রো, স্মলের, এদের মূল সমস্যা কিন্তু আসলে বাজারজাত করাটা হচ্ছে মূল সমস্যা। যে ভাই, আপনি কি একমত? জি, আমি একমত যে আমি মনে করি দুটোই ইম্পর্টেন্ট। ম্যানুফ্যাকচারিং যারা করবে অবভিয়াসলি তারা ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ বিজনেস। যে আপনি যখন ম্যানুফ্যাকচারিংয়ে যাবেন তখন আপনাকে অনেকগুলো প্যারামিটার্সকে মেনটেন করতে হবে, যেরকম কোয়ালিটি কন্ট্রোলের জন্য, যেরকম ফর এক্সাম্পল বিএসটিআই। বাট আপনি যখন মার্কেটিংয়ের জন্য যাচ্ছেন তখন কিন্তু ইউ হ্যাভ টু বি আ ভেরি গুড মার্কেটার। যেরকম আমি একজন ই কমার্স থেকে যেহেতু আসছি, আমি কিন্তু কোনো প্রোডাক্ট উৎপাদন করি না, কিন্তু তারপরেও আমি কিন্তু একটা বড় ব্যবসা হয়তো বা এই জায়গায় এস্টাবলিশ করতে পেরেছি, যেটা দিয়ে অনলাইনে ট্রেডিং হচ্ছে। সো ডিফারেন্ট বিজনেসে ডিফারেন্ট ধরন থাকবে, অ্যান্ড সেই ধরনগুলোর সাথে মিলিয়ে যেই উদ্যোক্তা যেই জায়গাটা নিয়ে কাজ করতে চায় তাকে সেই জায়গাটাই ফোকাস থাকতে হবে, আমি এটাই মনে করি। এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে বাজারে পণ্যের দাম অনেক চড়া থাকে, বিপণনের কারণেই হয়তো বাজার অনেক চড়া থাকে, কিন্তু সাপ্লাই চেনের একেবারে শুরুতে যে ভদ্রলোক কৃষক, তিনি আসলে ন্যায্য মূল্যটা পান না? এইটা কেন হয়, এবং আপনাদের যে উদ্যোগ সেগুলো দিয়ে আসলে এই ধরনের সমস্যাকে সমাধান করা যায় কিনা? আচ্ছা, ন্যায্য মূল্য যেটা পায় না, যেটা মানে সবসময় আমরা শুনতে পারি, তো ন্যায্য মূল্যটা কিসের উপরে পাচ্ছে না? এখানে দেখেন, আপনি যেই প্রোডাক্টটা হয়তো বা আপনি শহরে দেখতেছেন যে প্রাইসটা হয়তো বা একটু বেশি কম্পেয়ার টু দ্য প্রোডাকশন কস্ট। তো প্রোডাকশনের জন্য, যেহেতু আমি প্রথমেই বললাম যে প্রোডাকশন যে করবে তার জন্য কিন্তু ওই ব্যবসাটার ভিতরেই কিন্তু তাকে ম্যাথমেটিক্সটা করতে হবে, যে আমার ম্যানুফ্যাকচারিং এর জন্য এটা হয় না। যেমন 14 টাকা কেজি আলু উৎপাদনে খরচ হচ্ছে, কিন্তু বাজারে দাম পাওয়া যাচ্ছে 10 টাকা করে কেজি। তাহলে এই ক্ষেত্রে আসলে কৃষক এই সাপ্লাই চেনের অংশ হয়ে কোনোভাবে তার ন্যায্য মূল্যটা পেতে পারে কিনা, অর্থাৎ অন্তত যে টাকা খরচ করেছে উৎপাদনে সেই টাকাটুকু ফেরত পেতে পারে কিনা? না, সেটা পাওয়ার সম্ভাবনা তো সবসময় আছে, কিন্তু সেটার জন্য যেই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, যেটা নিয়ে আপনি প্রথমেই প্রশ্ন করলেন, সেই ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটা তো দেখতে হবে। যে আপনি উৎপাদন করলেন 14 টাকায়, কিন্তু আরও অনেক লোক উৎপাদন করলো 14 টাকায়, তখন তো আর কাস্টমার কিনতেছে না সেই আইটেমটাকে, তাই না? সো সেই জায়গায় আপনার প্রাইসিংটা রেগুলেটেড যেভাবে হচ্ছে থ্রু মিনিস্ট্রি অফ কমার্স, they have to follow those kind of pricing patterns. আর সেই জায়গার মধ্যে যে লজিস্টিক সিস্টেম, এটা কিন্তু বাংলাদেশে অনেক উইক। যে আপনি গ্রামের কৃষক একটা ফসল ফলাচ্ছে, সেটাকে ঢাকায় আসতে আসতে এই ট্রান্সপোর্টেশনে আপনার কত টাকা আরও অ্যাড হচ্ছে সেটার সাথে, সেই অঙ্কটাও কিন্তু আপনাকে প্রোডাক্ট কস্টে ধরতে হবে। আপনি যদি মনে করেন যে আমি প্রোডাক্ট কস্ট 10 টাকা দিয়ে বানালাম আর ডেলিভারি করলাম আরও 5 টাকা দিয়ে, তাহলে 15 টাকা। তো 15 টাকা মানে আপনাকে লাভ করতে হলে, কমার্শিয়ালি যখন এটা আপনি সেল করতেছেন সেই জায়গায় যদি 5 টাকা প্রাইস বাড়ানো হয়, তখন কিন্তু কৃষকের মনে হচ্ছে যে আমি হয়তো বাজারে 20 টাকা বিক্রি হচ্ছে, আমি 15 টাকা দিয়ে আমি 15 টাকা পাচ্ছি। কিন্তু এখানে কিন্তু আরও অনেকগুলা কস্ট ইনভলভ হয়ে যায়, ইন দ্য ট্রান্সপোর্টেশন, ইন দি সিস্টেম, how you are preserving that items. আমি যেরকম রাজশাহী থেকে আম কিনলাম, আম কেনার পরে দেখলাম প্রথম প্রবলেম আসলো যে যেই ঝুড়িতে করে আম আমি ট্রাকে করে নিয়ে আসবো,
সেই ঝুড়ি তার আমার পাঠাইতে হবে, আর না হলে ওই জায়গায় কারো কাছ থেকে এটাকে মানে রেন্ট নিতে হবে। জি। তো যার কাছ থেকে রেন্ট নেব সে আবার আরেকজনের বাস্কেটে আমাকে আনতে দিবে না। তো এই জায়গার যে মানে সিস্টেমের যে ডাইনামিক্সটা, সেটাকে যদি আরেকটু ফর্মাল করা যায় ইন সার্টেন ওয়েজ, তাহলে মনে হয় আমাদের কাছে ওই নেগেটিভিটি ওয়ার্ডগুলো একটু কম ইউজ করতে। লজিস্টিক্স ইজ বিগ ইস্যু আমাদের। মাহবুব ভাই, আপনার কাছে আসি। আপনি অর্থায়ন নিয়ে যদি একটু আমাদেরকে বলেন, যে উদ্যোক্তাদের ক্ষেত্রে একটা বড় অভিযোগ সব ক্ষেত্রেই, যে ব্যাংক বড় বড় ব্যবসায়ীদের লোন দেয় কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের লোন দিতে চায় না। এক্ষেত্রে প্রচুর কাগজপত্র চায়, যেগুলো হয়তো তাদের ক্ষেত্রে তাদের পক্ষে সবসময় সংগ্রহ করাটাও সম্ভব হয় না। এই ক্ষেত্রে পার্টিকুলারলি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কথাই যদি বলি, আপনাদের কি কোনো উদ্যোগ আছে যে ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর মাঝে? হ্যাঁ, আমি যদি প্রথমে এমটিভির কথা বলি, আমাদের টোটাল যে এসএমই পোর্টফোলিও আছে, আমাদের কটেজ মাইক্রো স্মলটা কিন্তু 70%। সো আমরা কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাকে বরঞ্চ বেশি প্রেফারেন্স দিই। ইভেন মিডিয়াম থেকে আমরা কটেজ মাইক্রো স্মলকে বেশি প্রেফারেন্স দিই, বিকজ ওই পার্টিকুলার সেক্টরটা হয়েছে কি, ওই পার্টিকুলার সেক্টরে আমি দেখেছি ওইখানে আপনার এনপিএল কম থাকে। আমি অনেক 7 বছর ব্যাংকও ছিলাম, সো আমার এক্সপিরিয়েন্সটা ওই রকমই। আপনার দেখা যাবে একটু বড় হয়ে গেলেই ডিফিকাল্ট হয়। ওরা প্রথমত হচ্ছে ওরা মানে এমনভাবে কাজ করে, একটু বড় ইনভেস্টমেন্ট হয়ে যায়, এবং মোস্টলি হয় কি ডেট ড্রিভেন। আমাদের ক্যাপিটাল অ্যাকোমোডেশন খুবটা হয় না, মোস্টলি ডেট ড্রিভেন। যখনই কোনো একটা ধরেন ম্যাক্রো ইস্যুশনে সমস্যা হয়, তাহলে কিন্তু কোম্পানিগুলোর প্রবলেম হয়ে যায়। আর আমাদের যেটা হয়েছে কি, স্টেবিলিটি নাই, পলিসি কনসিস্টেন্সি নাই। আপনার হঠাৎ করে একটা পরিবর্তন এসে গেল এবং সাথে সাথে ইম্প্যাক্ট হয়ে গেল। আপনার হয়তো আবার একটা ন্যাচারাল ক্যালামিটির ব্যাপার স্যাপার থাকে, আবার একটা মোড়ক ধরতে পারে, সেটা অনেক ধরনের কাজ করে। যার জন্য কটেজ মাইক্রো স্মল এরা কিন্তু ধরেন স্মল অ্যামাউন্ট নেয়, ওরা মোটামুটি একটা এর মধ্যে কাজ করে। সো ওইখানে বরঞ্চ আপনি দেখবেন ইন্ডাস্ট্রি যদি দেখেন, ব্র্যাক ব্যাংকেরও যদি আপনি দেখেন, সিটি ব্যাংক যারা এখন মূলত এখানে গেছে, তাদের কিন্তু কটেজ মাইক্রো স্মলের সাকসেসটা অনেক বেশি। একটা লোন দিতে গেলে আমাকে কিন্তু সব কাগজগুলি করতে হবে। বড় লোন নিতে গেলেও যেরকম কাগজগুলো দেখতে হবে, একটা ছোট লোন দেখতে গেলেও সে একই কাগজ দেখতে হবে। আনফর্চুনেটলি আমাদের যারা মানে স্মল কটে যারা আছেন, এদের কিন্তু ওই ধরনের ব্যাকগ্রাউন্ড নাই, ওই ধরনের ইনফরমেশন নাই। আর আমাদের দেশের ডেটা ইজ এ বিগ ইস্যু। এখন ধরেন চাল ডাল বা এরকম যারা ফিনটেক যারা আছেন, তাদের সাথে আমরা কাজ করার চেষ্টা করছি। এখন মুশকিলটা হচ্ছে সেখানে গিয়ে সময় ডাটা যখন নিতে যাই, সেই ডেটাতে অনেক ধরনের স্ট্রাকচার থাকে না, অনেক গার্বল থাকে, অনেক কিছু থাকে। বাট আমরা চেষ্টা করছি যে ফিনটেকদের সাথে কাজ করে, আমরা যেমন বেশ কয়েকটা ফিনটেকের সাথে কাজ করেছি, মানে ওই যে মানে প্রুফ অফ কনসেপ্ট যেটা বলে, ওই করে চেষ্টা করছি করা যায় কিনা। বাট এখানে ডেফিনেটলি অনেক সুযোগ আছে করার জন্য। আমরা হয়তো ব্যাংকারদের যে রিস্ক অ্যাপাইটেট যে থাকে, এখানে রিস্ক অ্যাপাইটেট কম। আর একটা হচ্ছে কনভিনিয়েন্স। আমি একটা বড় লোন দিলে 100 টাকা দিয়ে ফেললাম একবারে, আর আমি যখন 100 কোটি পোর্টফোলিও করতে হয় ছোট লোন দিয়ে, এটা বিগ ইস্যু। আর ব্যাংকগুলো যে সবসময় প্রফিট মোটিভ থাকে, যে ভালো ডিভিডেন্ড চাই, হেন চাই, তেন চাই, তো স্বাভাবিক লোকজন ছোটোই বড় বড় লোনের দিকে, ছোটো লোনের দিকে ফোকাস কম থাকে, কিন্তু মেনটেনেন্স কিন্তু অনেক বেশি। কেন এটা খুব সুপারভাইজ ক্রেডিট, এখানে কোলাটারাল তেমন থাকে না। এবং এখানে আপনি ধরেন একটা বড় লোন আপনাকে যেই সময় দিতে হয়, একটা ছোটো লোনের থেকে ওর চেয়ে বেশি সময় দিতে হয়। আমার খবর রাখতে হয় কখন টাকাটা আসছে না আসছে, এটা খুব ইম্পর্টেন্ট। কেন ওখানে যে সুপারভাইজ না করেন, টাকাটা পাবেন না। বিকজ ওই যে মানে বড়োয়ার যে একটা ইনস্টল মিস করে, পরবর্তী ইনস্টলমেন্ট পেমেন্ট করা ডিফিকাল্ট হয়, বিকজ তার ক্যাশ ফ্লো থেকে ওই এত কম থাকে, তার ওর রেভিনিউ এত কম, সেখান থেকে কিন্তু প্রফিট মার্জিন থেকে সে আমাকে যে একটা লোন যদি সে মিস করে ইএমআই, পরেরটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়, এবং সেটা কিন্তু আলটিমেটলি ওই ডিফল্টের মধ্যে সে থেকে যায়। সম্পূর্ণ প্রশ্নটা করে ফেলি, কোন খাতে এনপিএল সবচেয়ে বেশি, এই এসএমই খাতে নাকি বড় ইন্ডাস্ট্রিতে? আমি বলি এসএমই মধ্যে মিডিয়ামে, আপনার যদি জিজ্ঞেস করেন, মিডিয়ামে এনপিএল অলমোস্ট প্রায় 20%, ইন্ডাস্ট্রিতে 20% ইজ এ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট। সেটা একটা বেটার। আর অবশ্যই ওভারঅল তো আপনি জানেন এনপিএল আমাদের দেশে প্রায় 30% ক্রস 35% হয়ে বসে আছে, সেটা তো আপনি জানেনই। যে ভাই আপনাকে ফেরত আসি, এখনকার দিনে স্মার্টফোন হাতে থাকলে যে কেউ উদ্যোক্তা হতে পারছে, এরকম একটা ট্রেন্ড আমরা দেখতে পাই। কৃষক, কামার কুমার যেই হোক না কেন, সে যদি উৎপাদন করে, অন্তত এফ কমার্সের মাধ্যমে সে বিক্রি করতে পারছে, এরকম একটা ব্যবস্থা আছে। আপনি কি মনে করেন যে আপনার যে উদ্যোগ, সেইটা কোনোভাবে এই ধরনের উদ্যোক্তাদেরকে সরাসরি মার্কেটের সঙ্গে সংশ্লিষ্ট করতে পারবে, যুক্ত করতে পারবে? ইয়েস শিওর। আমি মানে আমরাও যেহেতু এখনও স্টার্ট আপ, আমাদের অবভিয়াসলি উই হ্যাভ লট অফ ফিউচার প্ল্যানস অ্যান্ড লট অফ ফিউচার আইডিয়াস অ্যাবাউট কীভাবে আমরা পুরো কমার্সটাকে আরও বেটারভাবে কানেক্ট করতে পারি। তো সেই জায়গার মধ্যে আপনার যারা স্মল মিডিয়াম এন্টারপ্রেনার্স প্লাস লাইক অ্যাজ ইউ হ্যাভ সেড লাইক দ্য কটেজ এন্টারপ্রেনার্স, তাদেরকেও তাদের প্রোডাক্ট যদি প্রপার হয়, তাদের প্রোডাক্ট যদি
মানসম্মত হয়, লাইক বিএসটিআই, যেরকম আমরা বিএসটিআই ছাড়া প্রোডাক্ট সেল করি না, জাস্ট ফর দ্য প্যারামিটার যে হোয়াট এভার ইউ ম্যানুফ্যাকচার, আপনি যেটাই ম্যানুফ্যাকচার করেন সেটার যেন কোয়ালিটি একটা এনশিওর করা যায়। কারণ এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু প্রোডাক্টগুলো পাবলিককে সেল করতেছি, অ্যান্ড আমাদেরকে এনশিওর করতে হবে যে প্রোডাক্ট কোয়ালিটি মেনটেন হচ্ছে। তো আমরা তো 2013-তে চাল ডাল শুরু করেছি, কিন্তু অ্যাজ উই হ্যাভ প্রগ্রেসড আমরাও দেখেছি যে মার্কেটে এখানে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, যেখানে ভালো ভালো প্রোডাক্ট আসতেছে আর সেগুলোকে আমরা ইন্টিগ্রেট করে সেল করছি চাল ডালে। আচ্ছা, এই প্রশ্নটা আপনাদের দুজনের জন্যই। একটা বড় উদ্যোগ দেখা যায় পচনশীল দ্রব্য নিয়ে, অর্থাৎ দেখা যাচ্ছে যে যে জিনিসটা পেরিশেবল সেই জিনিসটার পেছনে হয়তো উৎপাদন করাটা সহজ বা হতে পারে যে কম শ্রম এবং বিনিয়োগ লাগে। পচনশীল দ্রব্য কিন্তু প্রচুর উৎপাদন হয়, কিন্তু একই সঙ্গে এটাও একটা সমস্যা যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে প্রচুর কোল্ড স্টোরেজ নেই, ফলে দেখা যায় এই পচনশীল দ্রব্য মার্কেট পর্যন্ত আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এই সব ক্ষেত্রে আপনারা কোনোভাবে কোল্ড স্টোরেজ বা এই ধরনের যে ব্যাকের লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আছে সেইটার পেছনে বিনিয়োগ করে এই ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন কিনা, বা এই ধরনের কোনো প্ল্যান আপনাদের আছে কিনা? আমার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আমি বলতে পারি, আমার গত 3টা আমরা করেছিলাম, বরিশালে, চিটাগংয়ে, প্রায় 3টা আমরা এরকম সাইলোজ আপনার করার জন্য করেছিলাম, যেখানে আপনার এই পচনশীল প্রোডাক্টগুলোকে আপনার প্রিজার্ভেশন করার জন্য। আসলে আমাদের এখানে হয়েছে কি অনেক প্যারিশেবল এগুলো হয়। আমাদের কোল্ড স্টোরেজ বলতে আমরা আগে থেকে বুঝতাম এটা হচ্ছে আলুর জন্য কোল্ড স্টোরেজ, এটা ছিল একটা ট্রেডিশন। কোল্ড স্টোরেজ মানে হচ্ছে আলু, এছাড়া অন্য কিছু হবে না। স্পেশালাইজ কোল্ড স্টোরেজ কিন্তু আমাদের দেশে ওরকমভাবে ডেভেলপ হয়, উনি ভালো বলতে পারবেন, ওরকম কিন্তু বেশ নাই। আই উড বি কামিং টু দ্যাট পয়েন্ট যে আপনার আমাদের দেশে অ্যাকচুয়ালি কোল্ড স্টোরেজগুলো একটা ডিপ ফ্রিজের মতো ভাবেই আপনাকে চিন্তা করতে হবে। যে আমি একটা বড় ফ্রিজ বানায় রাখছি যে জায়গার মধ্যে কোনো সিস্টেম নাই, যে জায়গার মধ্যে কোনো ধরনের মানে প্রোডাক্ট যে তাড়াতাড়ি ঢুকবে এবং তাড়াতাড়ি যে বের হবে বা এই টাইপের মেকানিজমগুলো নাই। ইটস আ ভেরি ম্যানুয়াল একটা মেকানিজম, যে আপনার একটা ফ্রিজের মধ্যে আপনার প্রোডাক্ট রেখে দিলেন 10 টন আলু, এবং যখন টাইম হলে আপনি এই 10 টন আলু নিয়ে আপনাকে চলে যাওয়া লাগবে। কিন্তু আমাদের জন্য দরকার হলো ডাইনামিক কোল্ড স্টোরেজ, যে আমি একজন কৃষক, আমি হয়তো বা চিটাগং থেকে ঢাকায় আসতেছি, এর মাঝখানে আমার গাড়ি নষ্ট হয়েছে, আমি যেন সাথে সাথে যে আমার সেই আলুটাকে স্টোর করতে পারি এবং 4 ঘন্টার মধ্যে আবার আলুটা নিয়ে আবার চলে যেতে পারি। তো আমার মনে হয় যে দিস ইজ দ্য প্ল্যান অফ যারা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রিতে আছে। আমি জানি অনেক কোল্ড স্টোরেজ আছে, কিন্তু সেটাকে এফেক্টিভ যদি করতে হয় তাহলে সেইটাকে আপনাকে আরও ডাইনামিক করতে হবে, যে একটা সফটওয়্যার দিতে হবে যে আচ্ছা ঠিক আছে, জিয়াশা প্রোডাক্ট নিয়ে আসছে, এটা আমরা 4 ঘন্টা কেন, আমরা আধা ঘন্টাও রাখতে পারবো। এই মাইন্ডসেটে সামনের দিকে আসতে হবে। স্পেশালাইজ নাই আসলে, ওটা সবচেয়ে বিরাট জিনিস হয়ে গেছে। এবং এখানে ধরেন এটা হয়তো একটা কমন ফ্যাসিলিটি সেন্টার করে সিএফসি, যেখানে থাকবে প্রপোর্শনেটলি হবে। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, যার জন্য দেখা যায় যে আপনি দেখেছেন যে অনেক সময় পাবনাতে যারা কৃষকরা দুধটা রাস্তায় মানে ছেড়ে দিচ্ছে, মানে অ্যাজ এ প্রোটেস্ট, যে আমি বিক্রি করতে পারি না, আমার ডিমান্ড হয় না। এই যে আপনার যে সিজনালিটি ব্যাপার যেমন থাকে, আপনি যে একসময় রাখবেন, পরে যখন অফ সিজনে বিক্রি করবেন, তাতে করে কৃষকরা কিন্তু ন্যায্য দামটা পেতে পারে। এখন হয় কি, আপনি নিয়ে রাখে, যখন আপনার ধরেন অফ সিজনে ওই যারা ধরেন মিডলম্যান, তারা কিন্তু বেনিফিটটা পায়, বিকজ তারা হায়ার প্রাইসে বিক্রি করতে পারছে। কৃষক কিন্তু পাচ্ছে না, কৃষক ওই যে সিজনের যেটা প্রোডাকশন করেছিল ওই প্রাইসটা পায়। সো এটা খুব ইম্পর্টেন্ট সরকারের কাছে। আমরা সবসময় বলি, ওনারাও বলেছেন যে এটা ডিস্ট্রিবিউটেড হবে অ্যাক্রস দ্য কান্ট্রি। মানে একটা হলো ডিস্ট্রিবিউশন প্রবলেম, একটা হলো এটার মেকানিজম অ্যান্ড মানে কত ডাইনামিক হবে সেটা একটা প্রবলেম, আর একটা হলো যে আপনার টেম্পারেচার কন্ট্রোল ইজ অলসো আ প্রবলেম। যে যেরকম সব প্রোডাক্ট আপনি সেম টেম্পারেচারে রাখতে পারবেন না, তো তখন হাউ ডু ইউ অ্যাকোমোডেট, মানে হোয়াট ইজ দ্য থিঙ্কিং? নাই আমাদের এই স্পেশালাইজেশনটা যেটা আপনি বারবার বললেন। মধ্যস্বত্বভোগীর কথা বলেন, আমি ওই প্রসঙ্গে আপনাকে প্রশ্ন করি। সেটা হচ্ছে যে মধ্যস্বত্বভোগী যদি বাদ দিয়ে সরাসরি আপনারা যে মডেলটা ব্যবহার করছেন এখন, কৃষক থেকে উৎপাদিত পণ্য সরাসরি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া, এই জিনিসটা কি আসলে কাজ করছে এবং কৃষক এবং গ্রাহক দুজনে কি লাভবান হচ্ছে? মানে আপনার কি মনে হয়? না, এটা তো দুজনেই লাভবান হচ্ছে, এটার কোনো ডাউট নাই, না হলে তো আর আমরা কোম্পানিগুলো চালাতেই পারতাম। সো অবভিয়াসলি বোথ সাইডস আর বিং বেনিফিটেড, কিন্তু এখানে বেনিফিটটার মধ্যে আপনি যে প্রশ্নটা করলেন সেখানে মনে হয় আপনি বলতে চাচ্ছেন যে আরও এফিসিয়েন্ট করতে, যে উই ওয়ান্ট টু মেক ইট মোর এফিসিয়েন্ট, যাতে দুই পার্টি আরও বেটার প্রফিটেবিলিটির জায়গায় যেতে পারে। তো সেটা করা অবভিয়াসলি পসিবল। আমরা যেরকম আমরা একটা টেকনোলজি বানিয়েছি যেটা দিয়ে আপনি অনলাইনে বাজার করতে পারতেছেন, এটা সামথিং নিউ কম্পেয়ার টু আ লট অফ দি মার্কেট ইনফ্রাস্ট্রাকচার। তো সেই জায়গায় যেরকম কিছুটা ডেভেলপ হয়েছে, কাস্টমারের সুবিধা হয়েছে জন্য হয়তোবা আপনারও বেশি প্রোডাক্ট চয়েস পাচ্ছেন অনলাইনে। আপনি একটা দোকানে ঢুকলে হয়তোবা 10টা সাবান দেখতেন, এখন আপনি দেখেন 15টা।
আপনি অনেক ব্র্যান্ড আছে যেটা আপনার মাথায় আছে, সে ফর এক্সাম্পল কসকো সাবান, কিন্তু আপনি দোকানে গেলে কোথায় পাবেন আমি এখন আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন না। তো সেইটার জায়গায় কিন্তু আপনার অবভিয়াসলি একটা বড় মার্কেট ক্রিয়েট হয়েছে। সো যারা এটা যদি একটা প্রোডাক্টও হয়, যেরকম সে অ্যাভোকাডো, হ্যাঁ এইটা আপনার একটা কৃষক যদি গ্রো করে, কৃষক জানে যে আমি এটা হয়তোবা অনলাইনে দিলে আরও প্রিমিয়াম কাস্টমার সেগমেন্ট ধরতে পারবো। তো যেরকম প্রোডাকশনও বেনিফিটেড, অ্যাট দ্য সেম টাইম যারা সেলার তারাও বেনিফিটেড, যে আমাদের লোকালি অনেক কিছু এখন প্রোডাকশন হচ্ছে, আমরা সেটাকে খুঁজে কাস্টমারকে সেল করতে পারতেছি। মাহবুব ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা ঋণ দেন, একজন উদ্যোক্তা ঋণ নেওয়ার পরে সেই ঋণটাকে কিভাবে ব্যবস্থাপনা করবে বা তার অর্থনৈতিক ব্যবস্থাপনাটা কেমন হবে, এই বিষয়ে কি আপনারা কোনো গাইডলাইন দিতে পারেন বা হেল্প করতে পারেন? আমরা ধরনের কাজ করছি, প্রত্যেকটা ব্যাংক কাজটা করছে। আমার সেন্ট্রাল ব্যাংক হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। টাকাটা নিয়ে আপনি যে কী করবেন, এই যে অ্যাকাউন্টগুলো করা, অনেক সময় হয় কি আপনি জানেন না আপনি যেটা করছেন এটা প্রফিটেবল কিনা। আপনি খরচ করছেন, ইনকাম করছেন, এর মধ্যে কোনো কিছু নয়। সেখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে ফাইন্যান্সিয়াল লিটারেসি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার অ্যাকাউন্টিংটা করা, এটা কিন্তু অনেক সময় করতে, যার জন্য আমরা কিন্তু সেন্ট্রাল ব্যাংকও করছে তার গাইডলাইন্সে, কিন্তু বিভিন্ন ব্যাংক কিন্তু এলাকাভিত্তিক কিন্তু এই কাজটা করছে, প্রতি বছরই কিন্তু করা হয়। এবং কিছু কিছু ব্যাংক নিজস্ব মানে উদ্যোগও কিন্তু এটা করছে। এন্ড অফ দ্য ডে এটা করার পর যেটা হয়, সেখান থেকে কিন্তু আমরা অনেক উদ্যোক্তা বেরিয়ে আসে। তো এগুলি কিন্তু আমরা কন্টিনিউসলি করি, ছাড়া কিন্তু হবে। শুধু টাকা পেলেই যে আপনি ব্যবসা করতে পারবেন এমন কথা, কারণ টাকা পাওয়ার পরে মার্কেটটা প্রথমত হচ্ছে যে কনসেপ্টটা, আপনি যখন ব্যবসা করতে আসছেন আপনি যেটা জানেন কিনা, আপনি মার্কেটটা জানেন কিনা, আপনি আলটিমেটলি ফিউচারটা কি, শুধুমাত্র আপনি তো একদিনের জন্য ব্যবসা করবেন না, আপনি একটা লম্বা সময় যে ব্যবসা করতে চান। তো এই জিনিসটাই ওই পার্টিকুলার ইন্ডিভিজুয়াল বা গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল সেই আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেম টাইম আমি এটুকু অ্যাড করবো আপনার সাথে, মাহবুব ভাইয়ের সাথে এটা অ্যাড করবো যে অলসো দি সেন্ট্রাল ব্যাংক যারা পলিসি গাইডলাইন দিচ্ছে টু হাউ দ্য ব্যাংকস উইল অপারেট, তাদেরকে অলসো আরও রোবাস্ট চিন্তা করতে হবে। যে আপনি যেরকম সে মিডিয়াম কটেজ, স্মল কটেজ ইন্ডাস্ট্রি, স্টার্ট আপ, বিগ বিজনেস, হাউ ডু আইডেন্টিফাই দেম? মানে সবাই কেন সেম ডকুমেন্ট দেওয়া লাগবে? আপনার একটা সেম ক্রাইটেরিয়া কেন থাকবে? সেই ক্রাইটেরিয়াগুলো কীভাবে ভাগ হবে? এটা কি রেভিনিউর চিন্তা করে হবে, নাকি এটা ফিক্সড যে ও আচ্ছা ও নতুন ব্যবসায়ী ঢুকছে তার মানে ওকে 20 লাখ টাকাই দেবো? ব্যাকগ্রাউন্ড ট্র্যাক রেকর্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি তো একজন লোককে হঠাৎ করে আসে যদি বলে আমাকে 100 টাকা দেন, আমি ট্র্যাক রেকর্ড দিব? সেটা আপনি দিলেন না, কিন্তু মনে করেন এমন যদি হয়, লেটস টেক গার্মেন্টস, যা গার্মেন্টসের জিএম ছিল, উনি গার্মেন্টস 20 বছর ধরে করছে, দেন আপনার ব্যাংকে আসছে যে আমি এখন নিজেই একটা নিজে এক্সট্রা গার্মেন্টস দেব। তখন আপনার চিন্তাটা কী? আপনি বলবেন যে আচ্ছা ঠিক আছে, আপনি আপনার এনআইডি আনেন, ট্যাক্স আনেন, এইটা আনেন, ওইটা আনেন, নাথিং উইল অ্যাকচুয়ালি ম্যাচ টু গিভ হিম দ্য মানি টু মেক আ গার্মেন্টস। না ট্রু, বাট তো সেই জায়গাটাকে কিভাবে অ্যাড্রেস করা যায়, এটা মনে হয় কাজ হচ্ছে সেন্ট্রাল ব্যাংকও দেখছে। বাট অ্যাট দ্য সেম টাইম ধরেন আমি একটা কোম্পানিতে কাজ করছি, রিস্কটা কিন্তু আমি নিচ্ছি না, আমি কাজ করছি, মেবি আমি টেকনিক্যালি ভেরি গুড, কিন্তু আপনি নিজেও বুঝেন আর ব্যবসা যেহেতু আপনি নিজে করছেন, নিজের ফাউন্ডার, আর ব্যবসা চালানো ইজ এ ডিফারেন্ট ইয়ার টু। একটা হচ্ছে স্কিল সেট আপনার আছে টু রান দ্য ফ্যাক্টরি, আরেকটা হচ্ছে ম্যানেজিং ইট, মেকিং ইট প্রফিটেবল। সো এখানে কিন্তু এডিশনাল কিছু ইস্যু আছে, ডিসিশন মেকিং এবিলিটি আছে। আই এম আ বিজনেস পারসন ইন ইউর ব্যাংক, আই থিঙ্ক দে অলসো ওয়ান্ট টু সি, মানে যে এখানে কিছু ডিবেট হচ্ছে যে এখানে আর একটা বিগ ইস্যু হলো যে আপনার একটা তো হলো ব্যাংক টাকা দিচ্ছে যেভাবে সবার জন্য সিমিলারলি দিচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম ব্যাংক অলসো হ্যাজ টু হ্যাভ পিপল যারা এটাকে এভালুয়েট করতে পারে, অফকোর্স যে অফকোর্স ঠিক আছে এইটা কি ধরনের ব্যবসা। আন্ডারস্ট্যান্ডিং অফ বিজনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্যাংকার যে হতে চাই আমি জাস্ট মানে ফ্রম নোহার ব্যাংকার হলে হবে না, আমারও কিন্তু যখন যে পার্টিকুলার সেক্টরে আমি যাচ্ছি, ব্যবসা করতে যাচ্ছি, আমার একটা ভালো ধারণা থাকতে হবে। একটা ভিন্ন প্রসঙ্গে আসি, আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় 51% নারী। এই নারীদের ভেতর থেকে উদ্যোক্তা বের করে নিয়ে আসা বা নারী উদ্যোক্তাদের আগামী 5 বছরে বাংলাদেশের মেইন স্ট্রিমে নিয়ে আসা, এটার জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে বা চিন্তা ভাবনা? আমরা কাজ করছি, তো এটা নিয়ে কাজ করা হচ্ছে, এবং বাংলাদেশ ব্যাংকও কিন্তু একটা গাইডলাইনও দিয়েছে যে বলা হচ্ছে প্রতি ব্রাঞ্চ থেকে একটা করে প্রতি বছর এরকম একটা কিন্তু টার্গেট আছে যে মহিলা যাতে ব্যবসায়ী বের করে নিয়ে আসায়। আনফর্চুনেট হচ্ছে কি আমাদের দেশে বিকজ অফ দ্য কালচার একটা ওভারঅল সিস্টেমের জন্য ওরা ওরকম আসতে পারেন না। তারপরেও কিন্তু আসছে। আপনি চিন্তা করেন 10 বছর আগের কথা আর এখনকার কথা, নাম্বার কিন্তু বাড়ছে। বাট যেটা হয় যে ধরেন আবার এটা যেটা হচ্ছে শহরের নারীরা যেরকমটা এগিয়ে আসতে পেরেছেন,
গ্রামের নারী তো ওইভাবে আসতে পারে না। ওয়ান অফ দ্য রিজন যেমন ধরেন তথ্য প্রযুক্তির ব্যাপার থাকে, তারপরে আরও অনেক কালচারাল ইস্যুস থাকে, যেগুলি দিয়ে হয়তো ওনারা গ্রামের যারা রুরাল সাবারবান যারা আছেন ওরা এগিয়ে আসতে পারছেন না। তো ওখানে একটা মেজর চ্যালেঞ্জ আছে। আর ব্যাংক হিসাবে আমি বললে এখানে কিন্তু ব্যাংকারদেরও একটা ভূমিকা আছে অবশ্যই, যাতে করে নারী উদ্যোক্তা হলেই, কারণ ওদের এগেইন যেটা জিয়া সাহেব বললেন যে ওর কোনো এক্সপিরিয়েন্স নাই, ওর কোনো ট্রেড লাইসেন্স নাই, ও যখন আসে যার জন্য দেখা যায় বেশিরভাগ নারী দেখবেন ওরা মূলত কমার্সে আছে। চলতি মূলধন নিয়ে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে হয়তো উদ্যোগটা নেওয়ার সময় তার ঋণের প্রয়োজন হলো না, কিন্তু ব্যবসাটা একটা পর্যায়ে যাওয়ার পরে তার চলতি মূলধন দরকার পড়ছে। এই ক্ষেত্রে পার্টিকুলারলি আপনার ব্যাংকের কথাই যদি বলি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কি এই ধরনের চলতি মূলধন দেওয়ার জন্য কোনো ব্যবস্থাপনা রাখে বা এরকম আচ্ছা, আমরা হয়তো ধরেন আমরা ব্র্যাক বা অন্য ব্যাংকের মতো অত এসএমই ব্যাংক না, বাট আমাদের কিন্তু বিল্ড আপ করছি, কেন আমরা মূলত চাচ্ছি ফিনটেকদের সাথে কাজ করার জন্য। কেন এখন ধরেন ব্র্যাক মডেল বা সিটি ব্যাংক মডেল যেভাবে গেছে, ওরা ব্রাঞ্চ নেটওয়ার্ক নিয়ে গেছে, সেইভাবে করতে গেলে আমার অনেক সময় লাগবে। সো হোয়াট ইউ আর ট্রাইং টু, যেমন ধরুন ওদের মতো কোম্পানি যারা ফিনটেক দেশে করলে হয় কি, আপনি আরও ডিপ রুট চলে আরও বটম অফ দ্য পিরামিডে চলে যেতে পারবে। কেন ওই স্টেজে আমি বলি এইসব লোন কিন্তু ভেরি মাচ সুপারভাইজ ক্রেডিট, আমার পক্ষে ওইখানে গিয়ে ওই সুপারভাইজ করা সম্ভব না। আমরা যেটা করতে যাচ্ছি ফিনটেকদের সাথে কিছু যেটা বললাম করা শুরু হয়েছে, ওদের মাধ্যমে আমরা যেতে চাচ্ছি। তো সেটা করতে পারলে আমার কাছে মনে হয় যে দ্যাট উইল বি ভেরি মাচ দেয়ার, এবং চলতি মূলধনটা না হলে তো ব্যবসা করবো। যে ভাই আপনি কি মনে করেন? আমি মনে করি দিস ইজ ভেরি গুড। আর এটার সাথে আমি মানে ওনারাও এভাবে আস্তে আস্তে, অবভিয়াসলি ব্যাংকিং সিস্টেমও তো আমাদের দেশে অনেকটা চেঞ্জ হয়েছে, কিন্তু আরেকটা মনে করতে হবে যে দেখেন, মানে আমরা যে ব্যাংক ইজ আ প্রফিটেবল বিজনেস, আর ব্যাংকের প্রোডাক্ট হলো মানি। তো আমাদেরকে বুঝতে হবে যে আমরা সবসময় আমাদের দেশে কোনো বেশিরভাগ ব্যাংকই প্রফিটে আছে, অ্যান্ড প্রফিটের নাম্বারগুলো পাবলিকলি ডিসক্লোজড হতেই হয়। হ্যাঁ, বিকজ ইটস আ পাবলিক কোম্পানি। মূলত আমাদের দেশের সমস্যা থেকে আমাদের দেশে কিন্তু ওই ফাইন্যান্সিয়াল মার্কেটের মধ্যে ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, আপনি লং টার্ম লোন বলেন, ওয়ার্কিং ক্যাপিটাল লোন বলেন, সিএসআর বলেন, ভেঞ্চার ক্যাপিটাল, যা কিছু বলেন সব কিছু ব্যাংকের উপর এসে পড়ছে। যেমন ভিসি ফান্ড বলে কিছু নাই, অ্যাঞ্জেল ফান্ড বলে কিছু নাই, ওগুলো কিছু নাই, সব ব্যাংকে করতে হয়। আর ইন দ্য প্রসেস দেখেন আজকে ব্যাংকের যখন ওই এনপিএল 35% হয়ে যায়, তখন কিন্তু ব্যাংকস বিকাম মোর কনজারভেটিভ। আজকে যদি আমাদের এনপিএল 4-5% থাকতো, তাহলে কিন্তু ব্যাংকগুলো আরও বেশি এগিয়ে দিতে পারে। আরেকটা যেটা হচ্ছে কি, আমি যেটা প্রথমে বলেছি, এত পলিসি ইনকনসিস্টেন্সি। আমি হয়তো একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে আমি ইনভেস্টমেন্ট করলাম, যে এখানে গভর্নমেন্টের একটা কিছু ফ্যাসিলিটি দেওয়া আছে, কিন্তু দেখা যায় পরবর্তী বছরে কিন্তু ওটা নাই। এখন ওই যে ব্যবসা করতে গেলেন তারও চিন্তা করেন, সে কিন্তু তার ক্যাপিটাল দিয়েছে, তার শ্রম দিয়েছে, কিন্তু হঠাৎ করে জিনিসে চলে গেল, ও পড়লো অকুল পাথারে, আমিও ব্যাংকার টাকা দিয়ে আমি পড়লাম অকুল পাথারে। আপনাদের দুজনের কাছেই এটা শেষ প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে প্রশ্ন না, এটা একটা চাওয়া, সেটা হচ্ছে যে একদম নতুন একজন ক্ষুদ্র উদ্যোক্তাকে আপনার অভিজ্ঞতা থেকে কি পরামর্শ দেবেন? উনি বলুন, দেখি ওনার। আমি বলবো যে আমাদের দেশে এখন অনেক সিস্টেম অলরেডি ডেভেলপ হয়েছে স্টার্টআপের জন্য। আমরা যদিও অনেক কিছু নিয়ে আজকে ডিবেট করেছি, বাট দেয়ার আর অনেক কিছু ওয়ে ফরওয়ার্ড হয়ে গিয়েছে অলরেডি। অ্যান্ড তাদেরকে ব্যবসা করতে হলে নাম্বার 1 হলো অনেস্টি মেনটেন করতে হবে, অ্যান্ড ওনারা যেই জিনিসটা বানাবে সেটার উপরে টোটালি ফোকাসড হইতে হবে। ওনারা যদি মনে করে যে আচ্ছা আমি মধু বানাচ্ছি, কিন্তু তারপরে চিন্তা করলাম যে আচ্ছা ওই আমার বন্ধু তো পাঞ্জাবি জুটটা করে ভালো করতেছে, এখন ওইটা একটু চেষ্টা করি, বা এখান থেকে লোন পাইছি, এখন একটা সুন্দর অফিস বানায় ফেলি বা একটা গাড়ি কিনে ফেলি, উইদাউট স্টাডিং যে ওয়াই দ্যাট ইনভেস্টমেন্ট আমি নিয়েছি অ্যান্ড আমি কোথায় ইনভেস্টটা করতেছি। তো এই জায়গাগুলো আমার মনে হয় যে একটা নতুন উদ্যোক্তার জন্য ভালো করে চিন্তা করে শুরু করাই বেটার। আর বাকি যত সাপোর্ট আছে, যে কি ডকুমেন্টেশন লাগবে, পলিসি কী কী আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে, এগুলো তো ধরেন আমরা যারা অনেক দিন ধরে আমাদের কাছে আসলো আমরা বলে দেবো, কোনো প্রবলেম নাই। একজন ব্যাংকার হিসেবে কি পরামর্শ দেবেন মাহবুব ভাই? আমার কথা হচ্ছে, প্রথমে যেটা হচ্ছে আপনি যেটা করতে চাচ্ছেন সেটা আপনি ভালো করে বোঝেন কিনা, ওর মার্কেট স্টাডি করছেন কিনা। তা আপনি করতে গিয়ে আপনি হয়তো শুরু করলেন, দেখতে ভালোই হচ্ছে, আপনি হঠাৎ করে বাড়ানোর চেষ্টা, স্কেল আপ করার চেষ্টা করেন না, আপনার ক্যাপাসিটি বোঝার চেষ্টা করেন। আপনি কি আজকে হয়তো লোকালি আপনি একটা জিনিস খুব ভালো করছেন, আপনি এখন এটাকে এক্সপান্ড করতে যাচ্ছেন, আপনাকে লজিস্টিক সাপোর্টটা আছে, আপনি ঢাকায় এটা বিক্রি করতে যাচ্ছেন, আপনি কি জানেন কীভাবে করতে। সো এন্ড টু এন্ড ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড একটা ব্যবসা করতে গেলে। সো আমি অ্যাজ এ ব্যাংকার তখনই কমফোর্টেবল হব যখন দেখব আপনি এখানে কিছু একটা অভিজ্ঞতা আপনার অলরেডি আছে, আপনি হয়তো একটা, যেটা আমি পিওসি বলি, একটা হয়তো ছোটো আকারে করে দেখেছেন যেটা মোটামুটি হচ্ছে, সেটাকে বাড়াতে যাচ্ছেন। তো সেই বাড়াটা স্কেল আপ করতে, যেটা জিয়া সাহেব বললেন যে আজকে ভালো করেছে এইটা নিয়ে, তার মানে আমি আজকে
অন্য ব্যবসায় চলে যাবে লাভ দিয়ে। এটা কিন্তু শুধুমাত্র স্মলের ব্যাপার করে, আমাদের লার্জ স্কেল ব্যবসায়ী কিন্তু দেখা গেছে ওনারা কোর ব্যবসা থেকে সরে গেছেন, ওই অন্যখানে গিয়ে কিন্তু বাড়িটা খেয়েছে। তার মানে একটা নির্দিষ্ট স্ট্রিমের ভেতরে থাকতে হবে। জি। অনেক ধন্যবাদ। চলতি হওয়ার আজকের পর্বে অংশ নেওয়ার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আগামী পর্বে আবার দেখা হবে। শুভকামনা রইল।